100 না 300 মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলে গেল, আমি তো ওটার দিকে তাকাই না। পাক পলাশবাড়ি, সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে, রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল, এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো আমি ফজলুর রহমান সাহেবকে ফজু পাগলা না বলেই তার বাচালতা, তিনি ইদানিং একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের হিন্দুরা যদি মন্দির বানায়, বানাতেই পারে, রাম মূর্তি ইচ্ছা করলে বানাতেই পারে, কেননা হিন্দুরা হচ্ছে এদেশের আদিবাসী। এর চাইতে অনৈতিহাসিক মিথ্যা বয়ান হতে পারে না। বাংলাদেশ অবিভক্ত বাংলা যদি নেই, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, হিন্দু ধর্ম এ জাতির, এ দেশের আদি ধর্ম নয়। আগে অনেক রকমের ছোট ছোট ধর্ম ছিল, তারপরে সবচেয়ে বড় ধর্ম যেটা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলো সেটা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে দুই সম্প্রদায় বহু শত বছর শাসন করেছে, তার প্রথমটা ছিল বৌদ্ধ পাল এবং সুলতানি মোগল শাসন সিরাজউদ্দৌলা পর্যন্ত, এবং তারপরে 1947 থেকে 2026 পর্যন্ত বঙ্গের বৃহত্তর অংশ বাংলাদেশ মুসলিম শাসনাধীন। তাই ফজলুর রহমান সাহেব যেটা বলেছেন ওটা একেবারেই উদ্ভট তথ্য। বৌদ্ধ, সনাতনী, মুসলিম, জৈন, শিখ সবাই ভারতের এবং বাংলার আদিবাসী, বা আদিবাসী না হলেও প্রধান ধর্মাবলম্বী। তবে বাংলা যদি নেই, 1050 পর্যন্ত পাল বংশীয় বৌদ্ধরা এদের শাসন করেছে, এবং তারপরে 1058 দিকে 1050 দশকের দিকে দক্ষিণ ভারতীয়রা, সেন বংশের শাসকেরা, হিন্দু যারা ছিল তারা এই অঞ্চল দখল করে, হিন্দুদের মন্দির ভেঙে দেয়, দেবদেবী ভেঙে দেয়, হিন্দুদের হত্যা করে, পর্যুদস্ত করে, বৌদ্ধদের হত্যা করে, বৌদ্ধ উপাসনালয় ভেঙে দেয় এবং বৌদ্ধের মূর্তি ধ্বংস করে। এমনকি বৌদ্ধদের যে বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতে, সেটাও সেন বংশীয় শাসকেরা ধ্বংস করে দেয়, নালন্দা বিশ্ববিদ্যালয়। বদনামটা করে তারা মুসলমানদের, যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল বৌদ্ধরা। এবং এই বৌদ্ধদের পরাজিত করে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 সালে বঙ্গ দখল করে। তারপরে সুলতানি আমল, মোগল আমল, ব্রিটিশদের আগমন পর্যন্ত বঙ্গ মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে, এবং বৌদ্ধ এবং হিন্দুরা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। তাই ফজলুর রহমানের এই বক্তব্য খুবই আপত্তিজনক এবং মিথ্যাচার। এটা একটা উদ্ভট অনৈতিহাসিক চর্চা বক্তব্য। সেজন্যই ইতিহাসের ছাত্র হিসাবে আমি এর প্রতিবাদ করছি যে বঙ্গ কোনোদিনও হিন্দুদের আদি দেশ নয়। আদি দেশ ছিল বৌদ্ধ ধর্মের আগে যে সমস্ত ধর্ম ছিল তাদের, এবং বৌদ্ধদের এবং মুসলমানদের। হিন্দুরা এখানে শাসন করেছে মাত্র 150 বছর, এবং 47 থেকে অদ্যাবধি এই 79 বছর, মানে 200 বছরের একটু বেশি হিন্দুদের শাসন হয়েছে বাংলায়। তাও পুরো বাংলায় না, পশ্চিম বাংলা এবং ত্রিপুরাতে এখন হিন্দুদের শাসন। বৃহত্তর বঙ্গের বৃহত্তর অংশ বাংলাদেশ মুসলমানরাই সবচেয়ে বেশি দিন শাসন করেছে।
আরেকটা দিকের আরেকটা ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইদানিং কালকে আমি কথাগুলো বলেছি, কিন্তু এটা অনেকের মাথার উপর দিয়ে গেছে, তারা বুঝতে পারেননি। নইলে আমার ওই কালকের প্রোগ্রামটা ১.৫ লক্ষ ২ লক্ষ লোক দেখতো। মাত্র ১০,০০০-এর মতো লোক দেখেছেন, আমি তাতেই সন্তুষ্ট। যে বাংলাদেশে যে তালেবানদের পতাকা উড়ানো হচ্ছে, কলমাখচিত পতাকা, এটা কিন্তু হামাসের বা হিজবুল্লাহর বা আইসিসের পতাকা নয়। এটা আফগানিস্তানে যে তালেবান সন্ত্রাসীরা ক্ষমতা দখল করেছে ২০২১ সালে, তাদের পতাকা। এই কলমা খচিত পতাকা অনেকগুলো, কয়েকটা আছে। সৌদি আরবেরটা, এটা সঙ্গে একটা তরবারি আছে সবুজ রঙের, এই কালো রঙের না। আর হামাসের যে পতাকা, সেটা সবুজ ব্যাকগ্রাউন্ডে সাদা ব্যাকগ্রাউন্ডে সবুজ রঙের একটু অলংকৃত, মানে ক্যালিগ্রাফিক কাজ সম্মিলিত পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা তাইয়্যিব লেখা। এবং তালেবানদের পতাকাটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো অক্ষরে হরাইজন্টালি লেখা কলমা শাহাদাত। সেই পতাকা এখন বাংলাদেশের কিছু যুবক মোটরসাইকেল নিয়ে এখানে সেখানে ওই পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মনে করতে পারেন ও আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার বদলে আমরা কালামা খচিত পতাকা উড়াচ্ছি। এটা একটা অবাস্তব অবান্তর কথা। এবং যারা ফুটবলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তারা হয়তো জেনে খুবই দুঃখিত হবেন যে এর পরের বার যে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা হবে সেটা হবে সৌদি আরবে। সৌদি আরবের টিম, কাতার, ইউএই এরাও ফুটবল খেলছে। ইরান, মুসলিম দেশ, তারাও ফুটবল খেলছে। সুতরাং এই যে এই পতাকাটা যারা ঘোরাচ্ছে, তালেবানদের পতাকা। এবং এই তালেবান কারা? তালেবানদের সঙ্গে পরশুদিন তালেবান নেতৃবৃন্দ ডেলিগেশন ভারতের দিল্লিতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা ভারত এবং চেয়ার থেকে পড়ে যাবেন না, ইসরায়েলের ডিফেন্স ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েল এবং ভারতের শত্রু হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ভারত ও ইসরায়েলের সমর্থনে যে গোষ্ঠী যুদ্ধ করতে চায়, তারা হচ্ছে আফগানিস্তানের তালেবান। এরা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২১ সালে এই তালেবানদের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে 15ই আগস্ট ২০২১ আফগানিস্তান ত্যাগ করে। এই তালেবানরা হচ্ছে মার্কিন ও ইসরায়েলের বন্ধু। এরা সুন্নি মুসলমানদের শত্রু, যারা যারা তালিবান পন্থী নয়। পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে আফগান শাসকবৃন্দ। তাদের এখন টার্গেট বাংলাদেশ ও পাকিস্তান। ইসরায়েলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা এখন পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আরেকটা তথ্য, খুব নতুন খবর, যেটা মুখরোচক খবর, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ইউনিটগুলোতে 4টা কোম্পানি খোলাফা রাশেদিনের নামে করা হলো। হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জনের নামে যে কোম্পানি করা হচ্ছে, এতে আবার দু একজন লিখেছে ধর্মীয়করণ করা হচ্ছে। অনেকে বলছেন বাংলাদেশের সেনাপতি ওয়াকারুজ্জামান হজ করে এসছেন এবং তিনি ইসলাম চালু করছেন। এটা ইসলামের ব্যাপার না। ভারতের ইতিহাস দেখেন না, ভারতে পরাজিত বীর যারা মুসলমানদের কাছে পরাজিত হয়েছে, নিহত হয়েছে, পালিয়ে গেছে, যেমন পৃথিবীরাজের নামে তাদের মিসাইল আছে, পৃথিবী, এবং ইউনিট আছে আরবিতে। রানা প্রতাপ সিং, বাবরের কাছে মার খেয়ে তারপরে যারা আকবরের কাছে মার খেয়েছে, তারা ওদের হিরো। শিবাজি, আওরঙ্গজেবের কাছে মার খাওয়া শিবাজি, রানা প্রতাপ সিংহ, পৃথিবীরাজ, এরা হচ্ছে ওদের সেনাবাহিনীর। এবং আরো অনেক
পৌরাণিক নাম নিয়ে ভারতের ইউনিটগুলো এবং কোম্পানিগুলো গঠিত হয়েছে। ব্রিটেন, ইউরোপ ও আমেরিকাতেও তাই। তাদের রেজিমেন্টের নাম, তাদের কোম্পানির নাম, তাদের যে লোগো গুলো, এগুলো প্রাচীন গ্রিক ও প্রাচীন রোমান এবং প্রাক খ্রিস্টান এবং খ্রিস্টানদের যে বিভিন্ন হিরো, মিথিক্যাল ফিগারদের নামে তাদের ইউনিটগুলো গঠন করা হয়েছে। তো আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের নামে এখানে কোম্পানি থাকলে অসুবিধাটা কোথায়? আরেকটা দুঃসংবাদ দিচ্ছি আপনাদের, ভারত এখন নতুন করে বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা চালু করলো। বাংলাদেশ কিন্তু চায়নি, তারা নতুন ভাবে চালু করলো। ভালো খবর, প্রতিবেশী দেশে মানুষ যাবে। কিন্তু খারাপ খবরটা হচ্ছে ভারতীয় ভিসা অফিসে যেভাবে বাঙ্গালরা, মানে জ্বলন্ত আগুনে যেভাবে পতঙ্গ ঝাঁপিয়ে পড়ে, এ যখন বর্ষার প্রথম বৃষ্টির সময় যেরকম মাটি ফুঁড়ে পড়ে কতগুলো পিঁপড়া আকাশে ওড়া শুরু করে দেয়, সেইভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় ভিসা অফিসে ভিসা সংগ্রহের জন্য। এর চাইতে লজ্জার ব্যাপার কি হতে পারে? যে ভারত এবং যে হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মন্দির বানিয়ে, রাম মন্দির বানিয়ে বাংলাদেশে ভারতের হিন্দুদের জন্য একটা প্রদেশ বানানোর চেষ্টা করছে, যারা ভারতের আশীর্বাদে চৈতালি, চক্রবর্তী এবং অন্যান্যরা যে চেষ্টায় তৎপর, রানা দাশগুপ্ত, সুপ্ত বাঘ বা শয়তান লুকিয়ে আছে, লুকিয়ে না প্রকাশ্যেই আছে, রানা দাশগুপ্ত, গোবিন্দ পরামানিক, তারা যে কার্যে রত, ইসকন যে কাজে রত, এবং ভারত যেভাবে বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে, ইন্টেলেকচুয়ালরা, রিটায়ার্ড জেনারেলরা, থিঙ্ক ট্যাঙ্কার, উত্তরবঙ্গ কেটে ফেলতে যাচ্ছে, পানি দিচ্ছে না, 54টা নদীতে বাঁধ দিয়েছে, সেই ভারতে যাওয়ার জন্য বাঙালি মুসলমান অস্থির হয়ে আছে। এটা আমি বহু আগেই বলেছিলাম। 2024 সালে যখন পিনাকি ভট্টাচার্য ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করেছিলেন, তার সবচাইতে প্রচন্ডতম বিরোধিতা করেছিলাম আমি, এবং আমাকে তখন বিভিন্ন ইউটিউবাররা তুচ্ছ তাচ্ছিল্য করে, ভারতের দালাল, ভারতে জন্ম, তো তুমি তো ভারতের দালালি করবেই, তুই বলে যে কোনো যে ভাষায় কথা বলে না মানুষ, নাগরিক টিভিতে তো সেই জ্যাকব মিল্টন তুই তাকারি করে আমাকে শুয়োর হারামজাদা বলে দালাগাল করে বলেছিল আমি নাকি ভারতের দালাল, কারণ আমি ভারতীয় পণ্য বর্জনের বিরোধিতা করেছিলাম। আমি বলেছিলাম হাসিনাকে সিংহাসনে রেখে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন সফলতা অর্জন করবে না, প্রথম টার্গেট হবে হাসিনা, তারপরে ভারতীয় পণ্য। এবং আমি যে সঠিক রাস্তায় ছিলাম, ওই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সময়ই ভারত কি করলো, বাংলাদেশে তাদের একটা লেটেস্ট মডেলের মোটর সাইকেল চালু করলো, রপ্তানি করলো, সস্তায় ভারতীয় মোটর সাইকেল পাওয়া যায়, এনফিল্ড না কি নাম যেন, এনফিল্ড ব্র্যান্ডের বোধহয় মোটর সাইকেল, সেটা কেনার জন্য যারা সকাল বিকাল ভারতীয় পণ্য বর্জন করার কথা বলছে, তারা গিয়ে হুমড়ি খেয়ে পড়লো ভারতীয় তৈরি মোটর সাইকেল কেনার জন্য। এই হচ্ছে বঙ্গুদের দেশপ্রেম, কাণ্ডজ্ঞান এবং ওই বুদ্ধির মান। গর্ধব এবং ছাগলের সংকর যদি হয়, তারাই এখন ভারতীয় ভিসার জন্য এইভাবে মানে তারা পাগলের মতো ভিসা অফিস প্রায় দখল করে ফেলেছে। এ লজ্জা রাখবেন কোথায়? আরেকটা খবর, তারেক রহমানের চীন সফল সফর হয়েছে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, যেটা নিয়ে আমি লিখেছিলাম ভারত খুব নারাজ, ভারত খুব আতঙ্কগ্রস্ত। সে তারেক রহমানের চীন সফর নিয়ে অনেক কটাক্ষ করছে, অনেক ভারত বিরোধী দেশপ্রেমিক ইউটিউবার বৃন্দ। তাদের একজন হঠাৎ করে খুব বিজ্ঞভাবে বলে দিল, চীন বলেছে আমরা এখন দ্বিতীয় মহাযুদ্ধের পরাজিত শক্তিদের
বিরুদ্ধে দাঁড়াবো, ফ্যাসিবাদী, মানে সেটা জার্মানি বোঝায়, ইটালি বোঝায়, জাপানে যে ফ্যাসিবাদী শাসক ছিল সেটা বোঝায়। কিন্তু ওই ভদ্রলোক, ভদ্রলোক কি বলছি, ভদ্রলোক প্যারিস থেকে বললেন, এই যে দেখেন, এই যে দেখেন, চীনের সঙ্গে এখন জাপানের গন্ডগোল লাগাবে বাংলাদেশ।